আসসালামু আলাইকুম, আমি ফারজানা বলছি। ফারজানা অ্যান্ড পারভেজ ব্লগসের গার্ডেনিং টিপসে আপনাদেরকে স্বাগতম। নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে কোন টপিকটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবে। হ্যাঁ, অবশ্যই কীভাবে ছাদ বাগানের ছোটোখাটো জায়গায় আম গাছের বাম্পার ফলন পেতে পারবেন সেই বিষয়ে আজকে আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব। যেহেতু অলরেডি বাজারে আম চলে এসেছে এবং যেই আমগুলো চলে এসেছে সেই আম গাছের মুকুল নিশ্চয়ই আরও আগেই এসেছে। তো সেই মুকুল আসা থেকে শুরু করে এই আমের বাম্পার ফলন পর্যন্ত কিভাবে আমি আমার ছাদ বাগানের যত্ন নিই এবং অর্গানিকভাবে কোনো প্রকার রাসায়নিক সার ব্যবহার করা ব্যতীত ঘরে তৈরি জৈব সার, জৈব কীটনাশক ইউজ করে কিভাবে সম্পূর্ণ অর্গানিকভাবে আমার ছাদ বাগানের ছোট্ট আম গাছে কীভাবে আমের এই বাম্পার ফলন ফলাতে পেরেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো। তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এমন কিছু বিশেষ টিপস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেটা অনেকটা বিনা খরচে আপনার আম গাছে বাম্পার ফলন এনে দেবে, তাও আবার ছাদ বাগানের ছোট্ট টবেই। তাই প্লিজ ভিডিওটি আপনাদের উপকারে আসলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন। তাহলে চলুন শুরু করা যাক। আমার এই আম গাছটার মধ্যে জানুয়ারি মাসেই আমের মুকুল চলে এসেছিল এবং সেই মুকুল আসা থেকে শুরু করে আমি কিভাবে এই যত্ন নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখনও এই আম গাছে আবার নতুন করে কিছু মুকুল আসছে। তো যখন আম গাছে মুকুল চলে আসবে তখন থেকে আসলে আমের গাছের প্রপার ট্রিটমেন্ট এবং প্রপার যত্ন আপনাকে নিতে হবে। আম গাছে মুকুল আসা আগ পর্যন্ত কিন্তু শুধুমাত্র আম গাছে প্রয়োজন মতো পানি ছাড়া আর কোনো সার ইউজ করবেন না। যতটুকু পানি প্রয়োজন আম গাছে বেঁচে থাকার জন্য ঠিক ততটুকুই পানি আপনারা ইউজ করবেন, কারণ মুকুল আসার আগে যদি আপনি আম গাছে কোনো প্রকার সার বা অতিরিক্ত পরিমাণে কোনো প্রকার পানি ইউজ করেন তাহলে আম গাছ তার গ্রোথের দিকে মনোযোগ দিকে নতুন নতুন পাতা গজাবে, সেই আম গাছে কিন্তু তখন আর কোনো মুকুল আসবে না। তাই মুকুল আসার আগ পর্যন্ত শুধুমাত্র প্রয়োজন মতো পানি ছাড়া আর অন্য কিছু আম গাছে দিবেন না। এবং যখন থেকে আপনার আম গাছে মুকুল আসবে তখন থেকে আপনি আম গাছে বিশেষ কিছু যত্ন নেবেন এবং সেটা অবশ্যই প্রয়োজন মতো। এখানে আপনাদেরকে দেখাচ্ছি, একটু শেয়ার করছি আপনাদের কাছে। এখানে আমি মুকুল আসার পরে আম গাছে জৈব সার ইউজ করেছি এবং এইটা আমি প্রায় 1 মাস ধরে এই জৈব সারটা তৈরি করছি এবং এই জৈব সারটা প্রায় আমার 5-6 মাসের পুরনো জৈব সার। এটা একদম আমি শুকিয়ে ঝুরঝুর করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই যে ডিমের খোসা, বিভিন্ন কিচেন ওয়েস্টের বিভিন্ন দানা এখনও দেখা যাচ্ছে। তো এইটা আমি একদম শুকিয়ে নিয়েছি। তো আজকে এটা আমি কিভাবে ব্যবহার করব সেটা আপনাদেরকে দেখাবো। আম গাছের মুকুল আসার পর মুকুল যখন মটর দানা আকৃতির হয়ে যায় তখন আম গাছে কিছু খাবার দিতে হবে, যেটা নাইট্রোজেন এবং পটাশ সমৃদ্ধ খাবার, যেটা আম গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো যেহেতু নাইট্রোজেন ও পটাশ সমৃদ্ধ, আমি কোনো ইউরিয়া সার ব্যবহার করিনি, তাই নাইট্রোজেন ও পটাশ সমৃদ্ধ আমি কিভাবে জৈব উপায়ে সার ব্যবহার করেছি সেটা আপনাদেরকে শেয়ার করব এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ আম গাছের জন্য। এবং নাইট্রোজেন এবং পটাশের অভাব যদি থাকে তাহলে কিন্তু আমের গুটি ঝরে যাবে এবং আম পর্যাপ্ত পরিমাণে আমের ফলন আপনি পাবেন না। 3টি পদ্ধতি অবলম্বন করেছি। এর মধ্যে প্রথমটি হচ্ছে জৈব সার। জৈব সারে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং পটাশে পরিপূর্ণ রয়েছে। তো আপনারা যদি জৈব সারটা প্রস্তুত করতে পারেন তাহলে অবশ্যই এই আমের মুকুল আসার পরে যখন গুটি বেঁধে যাবে, মটর দানা আকৃতি হবে, তখন এই জৈব সারটা আমের গোড়ায় ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে আমার মনে হচ্ছে ডিমের খোসার পরিমাণটা কম হয়েছে, তাই গাছে অবশ্যই ক্যালসিয়ামের প্রয়োজন প্রত্যেকটা গাছেই। তাই আমি এক্সট্রা কিছু ডিমের খোসা চূর্ণ আমি এই জৈব সারের সাথে অ্যাড করছি, মিশিয়ে তারপরে আমি এটা গাছের গোড়ায় দিয়ে দিব। তো আপনারা যদি এই জৈব সারটা প্রস্তুত করতে না পারেন তাহলে কীভাবে নাইট্রোজেন এবং পটাশের এই চাহিদাটা পূরণ করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। এখন আমি প্রথম পদ্ধতিটা অনুসারে এই জৈব সারটা আমি গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। জৈব সার খুবই নাইট্রোজেন এবং পটাশ সমৃদ্ধ একটা সার। আরও ম্যাগনেসিয়াম, ফসফরাস, আয়রন এই জৈব সারের মধ্যে তো রয়েছে। একটা জৈব সার তৈরি করতে গেলে আপনার সব ধরনের কিচেন ওয়েস্ট থেকে শুরু করে বিভিন্ন কিছু আপনি ঘরোয়া পদ্ধতিতে আপনি তৈরি করতে পারেন। তাই এই জৈব সার পরিপূর্ণ পুষ্টির একটা উৎস গাছের জন্য। অক্টোবর মাসে মুকুল আসার আগে আমি একবার সার প্রয়োগ করেছি, জৈব সার, যাতে আম গাছে পরিপূর্ণ পুষ্টি বজায় থাকে এবং মুকুল আসার আগ পর্যন্ত আর কোনো প্রকার সার ব্যবহার করিনি, শুধুমাত্র পরিমাণ মতো পানি ছাড়া। এখন আমি আম গাছের গোড়ায় এই জৈব সারটা চতুর্দিক দিয়ে ঘুরিয়ে দিয়ে দেবো। আমের গুটি মটর দানা হওয়ার পর এই জৈব সারটা আবার আমি ব্যবহার করলাম এবং এরপরে আমি আর কোনো জৈব সার ব্যবহার করব না। এটা গেল প্রথম উপায় আম গাছের যত্নের।
এখন পরের দুটি উপায় আপনাদেরকে বলছি, তবে তার আগে আরও কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করি। টবে লাগানো আম গাছ এবং সরাসরি মাটিতে লাগানো আম গাছের যত্নে কিছুটা পার্থক্য আছে। যেটা হচ্ছে, মাটিতে যে আম গাছটা লাগানো থাকে সে আমের গুটি মটর দানার মতো হলেই প্রথমে একবার গাছের গোড়ায় পানি সেচ দিতে হবে। প্রথম সেচ দেওয়ার পর থেকে বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত 15 দিন পর পর সেচ দিতে হবে। অর্থাৎ আম গাছে ভরা মুকুলের সময় থেকে শুরু করে 15 দিন অন্তর অন্তর আম গাছের গোড়ায় 4 বার সেচ দিতে হবে। মাটিতে লাগানো আম গাছগুলো এরকম বৃত্তাকার চক্র করে তারপরে এর মধ্যে পানি দেওয়া হয়, যাতে আম গাছের গোড়াটা পুরো ডুবানো থাকে এবং পানিটা শুকিয়ে না যায়। তাই 15 দিন অন্তর অন্তর পানি দিলেই চলবে। কিন্তু টবে লাগানো গাছে আপনার নিয়মিত পানি দিতে হবে। যেমন আমি নিয়মিত পানি দিয়ে যাই, কারণ টবের নিচে ছিদ্র থাকে, সেই ছিদ্রতে অতিরিক্ত পানিগুলো বের হয়ে যায়, তাই টবে পানি জমানো থাকে না। তাই আম গাছ যখন টবে লাগাবেন তখন অবশ্যই আপনার নিয়মিত পানি দিয়ে যেতে হবে। তা না হলে আমের গুটি স্বাভাবিকের থেকেও বেশি ঝরে পড়বে। আর চেষ্টা করবেন গাছকে সপ্তাহে অন্ততপক্ষে 2 দিন এই প্রচণ্ড গরমে অবশ্যই পুরো গাছকে গোসল করে দিতে। এই পুরো গাছকে গোসল করানোর কারণে পাতার যেই প্রচণ্ড তাপদাহে যে শুষ্ক ভাবটা থাকে, সেই শুষ্ক ভাবটা থাকে না। পাতা ধারাও গাছ পুষ্টি গ্রহণ করে এই পানি শোষণ করবে এবং সালোক সংশ্লেষণে বাধাপ্রাপ্ত হবে না, কারণ পাতার মধ্যে অনেক ধুলোবালি জমে থাকে, যে কারণে গাছের সালোক সংশ্লেষণে অনেক সময় বাধাপ্রাপ্ত হয়। তো সালোক সংশ্লেষণে বাধাপ্রাপ্ত হলে গাছের কিন্তু ফলন বৃদ্ধিতেও বাধাপ্রাপ্ত হবে। তাই গাছকে প্রতিদিন এভাবে স্প্রে সাহায্যে বা পাইপের সাহায্যে গোসল করে দেওয়ার চেষ্টা করবেন। মোট কথা, মাটি রসালো থাকতে হবে এবং গাছ পরিপূর্ণভাবে পানি শোষণ করতে পারে এমন ব্যবস্থা করতে হবে। আর এইভাবে যদি গোসল করাতে পারেন তাহলে আমের বোটাগুলোও শক্ত থাকবে এবং আমের গুটিগুলা কম ঝরবে, সতেজ থাকবে। তাছাড়া আমের গুটি ঝরা রোধ করতে আপনারা বোরন ব্যবহার করতে পারেন। 2 গ্রাম বোরন 1 লিটার পানিতে মিশিয়ে আপনারা এই আমের গুটির উপরে স্প্রে করতে পারেন, তাহলে আমের গুটি ঝরা অনেকটা কমে যাবে। কিন্তু আমি যেহেতু অর্গানিকভাবে সব কিছুই করার চেষ্টা করছি এবং অর্গানিকভাবে আমি মোটামুটিভাবে সফল হতে পেরেছি, তাই আমি বোরনটাও ইউজ করছি না। আমি অর্গানিক্যালি এভাবে গাছকে গোসল করিয়ে এবং যতটা সম্ভব কেমিক্যাল মুক্তভাবে আমি ফলানোর চেষ্টা করছি। তো সেটাই আপনাদেরকে শেয়ার করছি। আচ্ছা, এত কথার মধ্যে আমি একটা কথা বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে এই আমের জাতটা হচ্ছে কাঁচমিঠা আম। এই আমটা যখন বড় হবে তখন কাঁচা খেতেও মিষ্টি লাগে এবং পাকলেও এটা মিষ্টি লাগে, সেজন্য এটাকে কাঁচমিঠা আমের জাত বলা হয়। এখন আরেকটা বিষয় আপনাদের সাথে ক্লিয়ার করি, আমের গুটি পড়া রোধ করা। অ্যাকচুয়ালি আমের গুটি পড়া 100% রোধ করার মতো কোনো উপায় নেই। আমের একটা মুকুলে যদি একটা আম থাকে তাহলে সেটাই স্বাভাবিক ফলন এবং একটা বাম্পার ফলন হিসেবে বিবেচনা করা হয়। যদি একটা ডালের মুকুলের মধ্যে যদি সবকটা আমের গুটি টিকে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমের ফলন ভালো হবে না এবং সেই আমগুলো পরিপক্ক এবং পুষ্ট হবে না। তাই যদি একটা মুকুলের মধ্যে একটা আমই থাকে, বাকি আমগুলো ঝরে পড়ে যায়, সেটাকে আসলে ন্যাচারাল ড্রপ বলা হয়। সেটাই একটা স্বাভাবিক বিষয়। আর আমকে কীটপতঙ্গের হাত থেকে রক্ষা করতে আপনারা চাইলে পলি করতে পারেন। যেহেতু আমার গাছটা ছোট, তাই আমি আমের সাইজটা এরকম হলেই আমি কিছু কিছু আম এরকম পলিব্যাগ করে ফেলছি, যাতে ক্ষতিকারক মাছি বা কীটপতঙ্গের হাত থেকে ফলটাকে রক্ষা করতে পারি। তো আপনারা এই প্রসেসটাও ইউজ করতে পারেন এবং এই পলিনেশন বা পলিব্যাগ পদ্ধতিটা আসলে খুবই পপুলার যে কোনো ফল বা সবজির ক্ষেত্রেও। এখানে দেখতে পাচ্ছেন আরেকটা ডালে আমের মুকুল চলে এসেছে। যেসব ডালে নতুন পাতা, সেসব ডাল থেকে কিন্তু আবার পুনরায় মুকুল আসার সম্ভাবনা আসে। তো সেক্ষেত্রে বলতে পারেন যে তখন কি আবার পানি সেচ দেওয়া কমিয়ে দিতে হবে? না, মোটেও না। যেহেতু একবার মুকুল চলে এসেছে, আমের গুটি বেঁধে গিয়েছে, আপনারা নিয়মিত পানি সেচ, সার, গাছের খাবার অবশ্যই প্রপারলি দিবেন। এবং যেসব ডালে কি নতুন পাতা ছাড়বে না, সেসব ডালে অটোমেটিকলি আবার মুকুল চলে আসবে, সেটা নিয়ে আর টেনশন করার কোনো কারণ নেই। এখন আপনাদেরকে দেখাবো আমার সেই 2য় এবং 3য় নম্বর পদ্ধতি, যেটা ব্যবহার করে আমি গাছের নাইট্রোজেন এবং পটাশিয়ামের চাহিদা পূরণ করি।
কোনো প্রকার রাসায়নিক সার ব্যবহার করা ছাড়া। এখানে আমি 2টা পাত্রের মধ্যে প্রায় 2 লিটারের মতো পানি নিয়ে নিয়েছি। এখন আমি অ্যাড করব কলার খোসা এবং পেঁয়াজের খোসা। পটাশের বিকল্প হিসেবে কলার খোসার কোনো তুলনা নেই। আপনি পটাশের বিকল্প হিসেবে ছাইও ব্যবহার করতে পারেন, তবে তার থেকেও বেশি উন্নত মানের এবং বেশি নির্ভরযোগ্য পটাশের উৎস যদি আপনি পেতে চান, সেটা হচ্ছে কলার খোসা। তো এভাবে আমি কিছু কলার খোসা সংগ্রহ করে জমিয়ে রেখেছি এবং এটা এখন আমি 2 লিটার পানির মধ্যে এভাবে টুকরো টুকরো করে ভিজিয়ে রাখবো প্রায় 3 থেকে 4 দিনের মতো। তাই আপনি যদি মাটিতে পটাশিয়াম যোগ করতে চান, তবে আপনি পটাশ বা অন্যান্য বাণিজ্যিক পটাশিয়াম সার ব্যবহার না করে বিভিন্ন জৈব উপায়ে এটি ব্যবহার করতে পারেন। এবং কলার খোসা পটাশিয়াম সারের অন্যতম একটা উৎস। কাঠের ছাই থেকেও আপনি পটাশ পেতে পারেন, তবে এটার ব্যবহারটা খুব পরিমিত এবং খুব মানে পরিমাপ করে ব্যবহার করতে হয়। যদি এটার পরিমাপটা সঠিক না হয় তাহলে গাছ নষ্ট হয়ে যেতে পারে। ব্যক্তিগতভাবে কোনো গাছের ছাই ইউজ করি না, কারণ এর পরিমাণটা আমি সঠিকভাবে আসলে পরিমাপ করার মতো অভিজ্ঞ হইনি, সেজন্য আমি ছাইটা অ্যাভয়েড করে চলি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের খোসা। এটাও 2 লিটার পানির মধ্যে ভিজিয়ে রাখবো প্রায় 3 থেকে 4 দিনের মতো। মটর অথবা শিম জাতীয় সবজি সাধারণত মাটিতে নাইট্রোজেনের যোগান দেয়, কিন্তু আপনি আপনার হাতের কাছে যদি মটর অথবা শিম জাতীয় সবজি না থাকে, তাহলে আপনি পেঁয়াজের খোসা তরল সারটা ব্যবহার করতে পারবেন। কারণ পেঁয়াজের খোসার তরল সার ফসফরাস শোষণ করে সালফার এবং নাইট্রোজেন রূপান্তর করে। তাই আপনি নাইট্রোজেন সারের বিকল্প হিসেবে আপনি পেঁয়াজের খোসাটা ব্যবহার করতে পারেন। এবং কাছে সিম এবং মটর জাতীয় যদি সবজি নাও থাকে নাইট্রোজেনের যেটা উৎস, সেক্ষেত্রেও আপনি অনায়াসে এই পেঁয়াজের খোসাটা গাছের নাইট্রোজেন যোগানের জন্য ব্যবহার করতে পারেন। তাছাড়া এই পেঁয়াজের খোসাতেও রয়েছে পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন এবং ম্যাগনেসিয়াম। এই সব উপাদানগুলি গাছের পরিপূর্ণ পুষ্টি এবং পরিপুষ্ট ফলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া পেঁয়াজের খোসা ব্যবহার করলে এটি কিছু পোকামাকড় প্রতিরোধ করতে পারে, কারণ এতে থাকা যৌগগুলো প্রাকৃতিক কীটনাশক হিসেবেও কাজ করতে পারে। তাই এই পেঁয়াজের খোসার তরল সারটা আপনারা রাসায়নিক নাইট্রোজেন সারের বিকল্প অর্গানিক জৈব সার হিসেবেও বলতে পারেন। ফিরে আসছি 3 থেকে 4 দিন পর এই সারটা সম্পূর্ণ প্রস্তুত হওয়া পর্যন্ত। 3 থেকে 4 দিন পর ফিরে এলাম। এই সার দুটো সম্পূর্ণভাবে তৈরি, কলার খোসা তরল সার এবং পেঁয়াজের খোসা তরল সার। কলার খোসা হচ্ছে পটাশিয়ামের উৎস এবং পেঁয়াজের খোসা হচ্ছে নাইট্রোজেনের বিকল্প তরল সার। আপনারা চাইলে একই সাথে একই পাত্রে কলার খোসা এবং পেঁয়াজের খোসাকে ভিজাতে পারেন, আবার চাইলে এভাবে আমার মতো আলাদা আলাদা পাত্রে ভিজাতে পারেন। আমি এখন এই 2টা তরল সারই আমি আম গাছে দিয়ে দিব, পুরোটা দিব না, অর্ধেক অর্ধেক করে দিব। এবং আমি অন্যান্য আমার বাকি যে গাছগুলো আছে সেই গাছের মধ্যেও এই কলার খোসা তরল সার এবং পেঁয়াজের খোসা তরল সারটা দিয়ে দেবো। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এই কলার খোসার তরল সার এবং পেঁয়াজের খোসা তরল সারটা আম গাছে ব্যবহার করছি। আমি যেহেতু 2টা উপাদানই আলাদা আলাদা পাত্রের মধ্যে 2 লিটার পানির মধ্যে তৈরি করেছি, তাই আমি এই তরল সারের সাথে এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি, কিন্তু আপনারা যদি অ্যাড করতে চান তাহলে করতে পারেন। আমি 2টা তরল সারই অর্ধেক অর্ধেক করে আম গাছের গোড়ায় ঢেলে দিচ্ছি। অবশ্যই ভোর বা সকালের দিকে যখন সূর্যের প্রখরতা কম থাকবে এবং পরন্ত বিকেলে বা সন্ধ্যার দিকে সারটা প্রয়োগ করবেন, তাহলে ফলাফল ভালো পাবেন। যে কোনো গাছে সার প্রয়োগের ক্ষেত্রে এই নিয়মটা মেনে চলবেন। 2টা তরল সারই আমি চেষ্টা করি সপ্তাহে একবার করে আম গাছের গোড়ায় দেওয়ার, কারণ তরল জৈব সার থেকে গাছ যেমন খুব দ্রুত পুষ্টি শোষণ করে এবং সেই পুষ্টির মেয়াদটাও খুব দ্রুত শেষ হয়ে যায়। যেহেতু আমি কোনো ইউরিয়া সার বা রাসায়নিক সার ব্যবহার করছি না, তাই আমি চেষ্টা করি সপ্তাহে একবার অন্তত এই 2 ধরনের তরল সার গাছে ব্যবহার করার, যাতে গাছের পুষ্টিগুণটা থাকে এবং যে আমগুলো গাছে ধরে সেই আমগুলো যেন পাকা পর্যন্ত টিকে থাকে। এই ছিল অর্গানিকভাবে আম গাছের বাম্পার ফলনের কিছু বিশেষ টিপস। ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে নতুন কোনো গার্ডেনিং টিপস নিয়ে আপনাদের কাছে হাজির হতে পারি। সেই সাথে ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।